বড্ড রাগী। তার রাগ নাকের ডগায় থাকে। প্রচন্ড গম্ভীর একটি মানুষ, কথা বললেই মনে হয় ধমকাচ্ছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা তাকে জমের মতো ভয় পায়। আমার ননদের ভাষ্য মতে আমার সাহেবের এক হুঙ্কারে এখনো আমার ছোট দেবর প্যান্টে হিসু করে দেয়। একবার আমার ননদকে থাপ্পড় মেরেছিল। সে 3 দিন জ্বরে ভুগেছে। মাও তাকে মান্য করে চলেন। তার কথার অবাধ্য তিনি হন না। বিয়ের প্রথম দিনই এসব শুনে আমার গলা শুকিয়ে এসেছিল। আমার শাশুড়ি মা আমাকে খুব আস্তে করে বলেছিলেন, ওকে রাগিও না, লঙ্কা কাণ্ড ঘটাবে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। ভয়, সংশয়, আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। আমার বয়স তখন খুব কম, কেবল 18 ঘরে পা রেখেছি। 18 বছরের মেয়েকে যদি এমন ভয়ঙ্কর দানবের কথা বলা হয়, যার সাথে কিনা তার আমৃত্যু বন্ধন, তার বুকে তীব্র আতঙ্কের জন্মানো বিস্ময়কর ঘটনা না। আমার বিয়েটাও হয়েছিল আমার অমতে। ফলে অনিশ্চয়তার জোয়ারে আমি খাবি খেলাম। নিতান্তই সুন্দরী বলে পাড়ার অসভ্য ছেলেদের জ্বালাতনে শিকার হতে হয়েছিল আমাকে। উত্ত্যক্ত করতো তারা যখন তখন। কলেজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। আমার বাবা ছাপোষা শ্রেণীর নিরীহ প্রাণী। তিনি আর সাহস করলেন না আমাকে বাড়িতে রাখার। পড়াশোনা তখন প্রায় বন্ধের পথে। আমাকে নিয়ে আত্মীয় স্বজনরাও বিরক্ত। অবশেষে বড় চাচার অফিসে কর্মরত এক যুবকের সাথে আমার শুক্রবার বিয়ে হয়ে গেল। বয়সে আমার সাহেব আমার থেকে অনেক বড়। বেশ ভালো পদেই চাকরিরত সে। আমাকে দেখতে এসেছিলেন শুধু আমার শাশুড়ি আর খালা শাশুড়ি। সাহেবের সাথে দেখা হয়েছিল একেবারে বিয়ের দিন। বিয়ের কার্য শেষে যখন আমাকে তার পাশে এসে বসানো হলো, তখনই তাকে আমি প্রথম দেখলাম। লম্বা দেহি, সুঠাম দেহের মানুষ, চোয়াল কঠিন, তীক্ষ্ণ দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্যের ভাব। আমি তখন কাঁদছিলাম। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই আমার চোখ থেকে পানি পড়ছিল অক্লান্ত ভাবে। নাক টানছিলাম তখন ক্ষণে ক্ষণে। ফলে তিনি আমার দিকে একবার চাইলেন, তীক্ষ্ণ ধারালো দৃষ্টিতে। কপাল কিঞ্চিত কুঞ্চিত হলো যেন। একটু পর চসূচক আওয়াজ পেলাম। তার কি আমাকে ভালো লাগেনি? তিনি কি বিরক্ত? ছোট মস্তিষ্ক জুড়ে ঘিরে ধরলো নানান তিক্ত চিন্তা। আমার কান্না যেন বেড়ে গেল। ভয়ে জুবুদুবু হয়ে বসে রইলাম। কোথায় আমাকে আশ্বস্ত করবেন তা না, তিনি একটু পর উঠে চলে গেলেন। তার মুখে যেন তীব্র অবহেলা লক্ষ্য করলাম। আমার শ্বশুর বাড়ি খুব বড় নয়, মানুষ বলতে 4 জন। আমার শাশুড়ি, ননদ, ছোট দেবর আর আমার সাহেব। শ্বশুর মারা গেছেন বছর 4 আগে। ননদ এখন অনার্সে আর দেবর আমার থেকে ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমার সাহেব যতটা খচ্চর, আমার শ্বশুরবাড়ির প্রতিটা লোক ততটাই নমনীয়। ননদ আমার বড় হলেও আমাকে ভাবি বলেই সম্বোধন করে। আমি বললাম, আপু, আমাকে তে বলেই ডাকুন প্লিজ। ভাবি বললে অস্বস্তি লাগে। আমার ননদের নাম জিমিন, তাকে আমি জিমিন আপু বলেই ডাকি। তিনি হেসে বললেন, ভাইয়া শুনলে আমার দাঁত ফেলে দেবে। আমার হাসি গায়েব হয়ে গেল। শাশুড়ি মা যখন আমাদের বরণ করতে চাইলেন, আমার সাহেব গম্ভীর স্বরে বললেন, এসব দ্রুত শেষ করো, আমার সকালে অফিস আছে, ক্লান্ত লাগছে। শাশুড়ি মা দ্রুত আমাকে মিষ্টি খাইয়ে বরণ করলেন। সাহেব তখন গটগট করে চলে গেলেন ভিতরের ঘরে। আমার জন্য অপেক্ষাও করলেন না। আমার মনটা তীব্র অভিমানী আর অবহেলা প্রহারে থেতিয়ে গেল। মা তখন আমাকে সতর্কবাণী শুনিয়ে জিমিনাপুকে বললেন, ওকে ঘরে নিয়ে যা, জাঙ্কুক রেগে যাবে। আমার সাহেবের নাম জাঙ্কুক, কিন্তু সেই নামে আমার কখনোই ডাকা হয়নি। আমি দেখেছি সাহেব বলে। জিমিনাপু যখন আমাকে সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমার আর আমার সাহেবের রাগের দস্তরখানা শোনালেন। আমার ফ্যাকাশে ভয়ার্থক মুখ দেখে তিনি হাসতে হাসতে বললেন, তুমি চিন্তা করো না ভাবি, তোমাকে মারবে না। বললেই হলো, মেরে বসলে। একে তো কাঠের মতো দেহ, আমি তো হাসপাতালে ভর্তি হয়ে থাকবো। কাঁপা কাঁপা পায়ে রয়েছে ঘরে প্রবেশ করলাম। সাহেব তখন জানলার কাছে দাঁড়িয়ে, আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। আমার নুপুরের আওয়াজেই নাকি পায়ের শব্দে তিনি ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন। কপালে তীব্র ভাঁজ। তার ভয়ঙ্কর চাহনি দেখে আমার গলা শুকিয়ে এলো। মনে হলো ছুটতে পালাই। কিশোরী মনে পুরুষের অভিপ্রায় হয়নি, তবে কখনো এমন ভয়ঙ্কর রাগী মানবের সাথেও আমার জোট হবে জানা ছিল না। আমি দৃষ্টি নামিয়ে ফেলতেই তিনি আবার
চসূচক শব্দ করলেন। রুক্ষ কণ্ঠে শুধালেন, সিগারেট খেলে কি সমস্যা হয়? আমি কেঁপে উঠলাম ভারী স্বরে। বুক ভারী হলো, ভয়ে গলার স্বর হারিয়ে গেল। খুব কষ্টে মিনমিন করে বললাম, না, স্পষ্ট করে কথা বলা যায় না? ম্যানম্যান করে কথা বলা আমার ভালো লাগে না। তার কথায় আবারও বুক ধক করে উঠল, গলা কাঠ হয়ে গেল। পারলে আমি ছুটে পালাই নিজের বাড়ি, কিন্তু উপায় কই? আমার সিগারেটের গন্ধ একেবারেই ভালো লাগে না। তবুও সে যেন রাগ না করে, তাই বললাম, না। সাহেব আমার দিকে ভীষণ বিরক্ত নিয়ে চাইলেন, যেন মিথ্যেটা ধরে ফেলেছেন। তার রাগে মুখের দিকে তাকানোর সাহস হলো না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তিনি সিগারেটটা ফেলে দিলেন জানলা দিয়ে, তারপর জানলা আটকে দিলেন। তীব্র বেগে ফ্যান চলছে। বিছানার কাছে এসেই একটানে নিজের গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। উদাম শরীরখানা দেখতেই আমি জমে গেলাম। ওই যে বললাম, পুরুষের সান্নিধ্য আমার কখনো হয়নি। গালজোড়া গরম হয়ে গেল। খেয়াল করলাম আমার হাত ঘামছে, শাড়ির অংশ ঘামছে। দাঁড়িয়ে রইলাম যেন আমি একটি মূর্তি। সাহেব বিছানায় বালিশ টানতে টানতে বললেন, সময়ের মতো দাঁড়িয়ে না থেকে এখানে আসার কৃপা করলে ভালো হয়। সকালে আমার অফিস আছে। ফজরের আজানের সময় ভস ভস করে ঘুমানো আমার অপছন্দ। আমি যেন বিছানা তখন টান টান দেখি। আমার ভীষণ কান্না পেল। এমন খচ্চর রাগী পুরুষের সাথে আমার বিয়ে হলো কেন? এমন নিষ্ঠুর ভাগ্য একটু সুন্দর করে বলা যেত না? আমার সন্দেহ হলো লোকটার বুঝি আমাকে পছন্দ হয়নি, তাই তো এমন দূর দূর করছে। দৃষ্টিতে তাচ্ছিল্য ভাব, অবহেলা যেন আমি ঠিক বুঝলাম। আমি চোখের পানি আটকাতে পারলাম না। আমার এই এক সমস্যা, কাঁদলেই নাক বন্ধ হয়ে যায়। চোখের পানির আগে নাকের পানি পড়ে। নিঃশব্দে কাঁদার উপায় নেই। আমি নাক টানতেই তিনি আমার দিকে রাগী চোখে চাইলেন। কিছু সময় তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। তার দিকে না তাকিয়েও আমি ঠিক টের পেলাম তার ঠান্ডা দৃষ্টি। ভয়ে আমার দলা পাকালো ঠিক ছোট্ট বুকের মাঝখানে। একটু পরে তিনি লম্বা হয়ে শুলেন, পিঠ ফিরিয়ে চোখ বুঝতে বুঝতে বিরক্তি নিয়ে যেন বললেন, যত সব। রাতটা আমার নির্ঘুমে কাটলো। আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। ফজরের আজানের একটু আগে বাথরুম ছুটলাম, যেন তিনি উঠে আমায় না দেখেন বিছানায়। গোসল সেরে বের হতেই দেখলাম সাহেব উঠে পড়েছেন, শলার ঝাড়ু হাতে বিছানা ঠিক করছেন। তার স্বভাব চোখ খুলেই আগে বিছানা করা, এরপর হাত মুখ ধোয়া। আমাকে বাথরুম থেকে বের হতে দেখেই তিনি আমার দিকে তাকালেন, কিন্তু এবার একটু ভিন্ন ভঙ্গিতে। এই চাহনিতে তিক্ততা থাকলেও বিরক্ত ছিল না, তাচ্ছিল্য ভাব ছিল না। কেমন গভীর চাহনি, বুক কাঁপিয়ে তোলা সেই দৃষ্টি। স্থির চোখে অনেক সময় দেখার পর তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। আমি গামছা নেড়ে দিলাম বারান্দায়। এখনো আজান দেয়নি, আকাশে আলো নেই, পাখিদের ডাক শোনা যাচ্ছে না। কেমন নীরব একটি ভোর। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াবো, তখন দেখলাম শাড়িটা ভীষণ এলোমেলো, কুচিগুলো অবিন্যস্ত হয়ে পেটের খানিকটা দেখা যাচ্ছে। গোসল করায় ব্লাউজ ভিজে পিঠে লেপ্টে আছে, পিঠ স্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের খাঁজগুলো উন্মুক্ত, বুকের কাছটায় এলোমেলো করে বোতাম লাগিয়েছি। ইস, লজ্জা পেলাম ভীষণ। আমার ইচ্ছে করলো কোথাও যেন লুকিয়ে যায়। তিনি কি ভাবলেন কে জানে। আমি শাড়িটা ঠিক করলাম খুব কষ্টে। এর মধ্যে তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন। আর চোখে আমাকে দেখে কঠিন গলায় বললেন, আমি মসজিদে যাচ্ছি, নামাজ পড়া হয় যেন। এরপর ঘুমাতে ইচ্ছে করলে আপত্তি নেই। আর শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই বলেই বেরিয়ে গেলেন। আমি থ হয়ে চেয়ে রইলাম। তিনি আমার সাথে সরাসরি কথা বললেন না, ফলে ঠাহর করতে পারলাম না লোকটার মনের ভাব। সে কি মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছেন? সেই সাথে মনে হলো আমার শাশুড়ি মা তাকে ছোটবেলায় মধু খাওয়ায়নি। একটা মানুষ এত কসমাকা কথা কি করে বলে? অন্তত বয়সে ছোট বলে একটু তো মায়া করতে পারে। আমি কি তার মায়ের যোগ্য নই? তিনি মসজিদ থেকে এসে দেখলেন আমি ভদ্র লক্ষ্মী বউয়ের মতো বিছানায় বসে আছি, মাথায় ঘোমটা টেনেছি। মা বলেছেন বিয়ের পর শাড়ি পরেই মেয়েদের ধর্ম, তাই সাহেব রাগ করলেও শাড়ি আমি পরবই। সাহেব পাঞ্জাবি খুলে একবার আমাকে দেখলেন, কিছু সময় তাকিয়ে থাকলেন, কিন্তু কিছু বললেন না। পাঞ্জাবি নেড়ে বিছানায় পা লম্বা করে শুলেন। তাকে শুতে দেখেই আমি এক প্রকার লাফিয়ে দাঁড়ালাম। তিনি বিরক্তি নিয়ে শুধালেন,
কি হয়েছে? আমি কিছু বললাম না, মুখে কুলু পেটে দাঁড়িয়ে রইলাম। ফলে তার কপালের ভাঁজ তীব্র এবং ঘন হলো। তিনি বিরক্তি নিয়ে বললেন, ধ্যাৎ, চোখে হাত দিলেন। তারপর ওভাবেই বললেন, একটু পরে চা বানাতে পারলে এক কাপ চা বানিয়ে আনার কৃপা করলে ভালো হয়। মাথা ধরেছে। আমি ঠিক 7টায় বের হব। নাস্তা যেন টেবিলেই থাকে। আমার বয়স হয়েছে, তাই জিমিনের সাথে রান্নাঘরে কাজ বুঝে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমার সাথে আবার তৃতীয়বারের মতো এই পুরুষের কথা বলা। রাগ হলো, কিন্তু সেই রাগ গিলে আমি মিনমিন করে বললাম, আমি রান্না করতে পারি না। তিনি সাথে সাথে চোখের উপর থেকে হাত সরিয়ে কিছু সময় আমার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। বিরক্ত হলেন কিনা কে জানে। পর মুহূর্তে ভারী এবং গম্ভীর গলায় বললেন, শিখতে তো দোষ নেই, রান্না না পারা কোনো কেরিদের কাজ নয়। জিমিন পারে, মা পারে, শিখে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি মাথা নাড়লাম। শাশুড়ি মা বলেছেন তার ছেলেকে না রাগাতে। তিনি আবার চোখের উপরে হাত দিতে দিতে বললেন, সময় আছে এখনো 1.5 ঘন্টা, ঘুমাতে চাইলে ঘুমাতে পারো। আমি নড়লাম না। তিনি যখন শান্ত হয়ে গেলেন, আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাসটা ফোঁস করে বেরিয়ে এলো। কেমন যেন স্বস্তি লাগলো এখন। পুরো বাড়ি তখন একেবারেই শান্ত। সবাই হয়তো ঘুমে। এই শান্ত পরিবেশে চিন্তাগুলো আরো প্রগাঢ় হলো। এমন রাগী মানুষের সামনে দুরন্ত থাকতেই আমার হাসফাস লাগে। সারাটা জীবন কিভাবে কাটাবো? সাহেব অফিসের জন্য বেরিয়ে গেলে আমার দিনটা খুব ভালো গেল। জিমিনাপু আর মায়ের পেছন পেছন ঘুরে দিন কাটলো। আমাদের বাড়িটাকে ঠিক বিয়ে বাড়ি মনে হলো না। সাহেবের অপছন্দ বিধায় বিয়েটা খুব সাদামাটা ভাবেই হয়েছিল। আত্মীয়রা এসেছিলেন, তবে খুব একটা না। আশেপাশে তেমন আত্মীয় নেই আমাদের, শুধু খালা শাশুড়ি। এটা অবশ্য ভালোই হলো। সবার সামনে সংসেজে মুখদর্শনের ঝামেলা নেই। ফলে আমার দিনটা খুব সাধারণ ভাবেই কাটলো। মনে হলো বাসাতেই আছি। একসাথে সবাই দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকেলের পর আমি নিজে চা বানালাম। রান্না না পারলেও এটা আমি ভালো পারি। চা হাতে আমি, জিমিনাপু আর শাশুড়ি মায়ের গল্পের আসর জমালাম মায়ের ঘরে। জিমিনাপু রসিক মানুষ, খুব সুন্দর করে সে নানান গল্প বুনে। খুব সাদামাটা সেই গল্প, কিন্তু ইচ্ছে করে শুনি আর শুনি। সেই গল্পে ছিল তাদের কথা, তাদের গ্রামের কথা, আর কিছু কিছু সাহেবের কথা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। রাত 8টা বাজতেই মিলিটারি ক্যাম্পের মতো আমাদের ঘর সতর্ক হয়ে উঠলো। গল্পের আসর ভাঙলো। আমার দেবর যে হোক সারাদিন টোটো করে ছুটলেও ঘড়ির কাঁটা 8টায় ঘরে যেতে হবে, বই খুলে বসতে হবে। জিমিনাপু ছুটলে ভাত বসাতে। সাহেবের গরম ভাতে খাবার অভ্যাস। মাও সতর্ক হয়ে গেলেন, নিজের অপরিপাটি ঘর গুছিয়ে ফেললেন। আমিও হাত লাগালাম। আমার সাহেব ঠিক 8টা 15তে বাসায় ঢুকলেন। গলার টাইটা ঢিলা করে জুতো খুলতে খুলতে আদেশ করলেন, জিমিন, গরম পানি দে, আমি গোসল করব। জিমিনাপু দ্রুত ছুটে গেলেন রান্নাঘরে। গরম পানি বসালেন সাথে সাথে। আমি তার ব্যাগটা হাতে নিতেই যাব, অমনি তিনি গম্ভীর স্বরে বললেন, দরকার নেই, জিমিনের থেকে পানিটা নিয়ে ঘরে এনে দেওয়ার কৃপা করলে ভালো হয়। বলেই হনহনিয়ে নিজের ঘরের দিকে গেলেন। সাহেবের ভয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, ছুটে গেলাম রান্নাঘরে। জিমিনাপু ভাতের মার গালছিলেন। আমাকে বললেন, ওই যে পানি হয়ে গেছে। বিশাল হাঁড়ি ভর্তি পানি। খুব কষ্টে তা নামালাম কাপড় দিয়ে। কোনো মতে জীর্ণ শরীরে তা টেনে আনলাম ঘর অব্দি। ঘরে ঢুকতেই সাহেবের হুঙ্কার কানে এলো। ফোনে কাকে যেন শাসাচ্ছেন। এক কথা কত শতবার বলতে হয় শুনি? বাসায় আসার পর আমি অফিস সংক্রান্ত কোনো কথা শুনতে চাই না। কেন ফোন করা হয়েছে? তার হুঙ্কার ছড়িয়ে গেছে ঘরময়। সেই সাথে আমার বুক কেঁপে উঠেছে এমন ভারী ধমকের সুরে। না জানি অপর পাশের লোকের কি অবস্থা। আমি কোনো মতে গরম পানির পাতিলটা নিয়ে বাথরুমে গেলাম। সাহেব তখন ফোনে শাসাচ্ছেন। আমি পানিটা ঢালতে যাব, অমনি কঠিন গলা কানে এলো, কি করছো? আমি চমকে উঠলাম। গরম পানির পাতিলটা হাত ফসকে পড়ে গেল। সেই সাথে ডগডগে গরম পানি ছিটকে পায়ে পড়লো। তীব্র জ্বলন আর ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। প্রায় সাথে সাথে আমার পা লাল হয়ে উঠলো। পুরো মাংসের অসহ্য ব্যথায় আমার চোখ ঝাপসা হয়ে গেল। সাহেব ছুটে এলেন তক্ষুনি। ধমকে উঠে বললেন, বলতে নিয়ে গেলেই তো হতো, জিমিন ঢেলে দিত।
আমি কাটা মুরগির মতো ছটফট করছি। তিনি দ্রুত আমার পায়ে ঠান্ডা পানি ঢালতে লাগলেন, তবুও আমার জ্বলা কমে না। আমার চিৎকারে মা, জিমিনাপু, যে হোক সবাই ছুটে এলেন আমাদের ঘরে। মা অস্থির গলায় বললেন, চামড়াটা উঠে গেল নাকি? আহারে, বাচ্চা মেয়ে, কি করে হলো এগুলো? আমি ব্যথায় ছটফট করছি। সাহেব আমার পায়ে পানি ঢালছেন, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। ফলে কিছু না বলে তিনি আমাকে কোলে তুলে নিলেন। হুঙ্কার দিয়ে বললেন, সরো সবাই, ওকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে দেখে জিমিনাপু অপরাধে থিত হলেন। এদিকে ব্যথা যন্ত্রণায় আমি কাতর। শক্ত করে সাহেবের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে কাঁদছিলাম। আমার কান্না দেখে তিনি বিরক্তি নিয়ে কঠিন গলায় বললেন, সামান্য পানি ঢালতে যে পা পুরায় সে আবার করবে সংসার, যত সব। কঠিন গলায় কথাটি বললেও খুব যত্নে আমাকে কোলে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাহেব। পুরোটা রাস্তা আমি তার কোলেই ছিলাম। হাসপাতালের করিডোরেও আমাকে কোলে নিয়ে হেঁটেছিলেন। ডাক্তার যখন আমাকে ড্রেসিং করেছিলেন, তার মুখ ছিল কঠিন। ঝলসে যাওয়া পায়ের দিকে চেয়ে রাগে তার কপালে তীব্র ভাঁজ পড়েছিল। অথচ আমার হাত ছিল তার হাতের ফাঁকে, শক্ত ছিল সেই বাঁধন। আমি ব্যথায় তাকে খামচে ধরেছিলাম। নখ বিঁধেছিল তার চামড়ায়, ফলে তার মুখচ্ছ্রিতে তীব্র বিরক্তি প্রকাশ পাচ্ছিল। অথচ তিনি আমার হাত ছাড়লেন না। তার এমন দ্বিমুখী অদ্ভুত আচরণে আমি দ্বিধান্বিত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে কি আমায় ভালোবাসে নাকি দায়িত্ব মনে করে? টকবগে গরম পানি পড়ায় আমার পায়ের পাতা এবং আঙুলের চামড়া ঝলসে গেছে। ফোসকা পড়ে গেছে অল্পতেই। ক্ষত খুব গভীর না। সাহেবের বুদ্ধিমত্তার জন্য মারাত্মক ক্ষতি হয়নি, তবে কেমন লাল লাল মাংস দেখা যাচ্ছে আঙ্গুলের কাছে। বিভৎস সেই দৃশ্য। ব্যথায় জ্বলনে আমার আত্মা কেঁপে যাচ্ছে। আমার পড়ে যাওয়া অংশটি খুব বেশি না, পায়ের আঙুল এবং পাতার মাঝখান পর্যন্ত। অথচ তাতেই কি অসহনীয় ব্যথা। আমার ড্রেসিং শেষে সাহেব আমার হাতটা ছাড়লেন। তার মুখে আমার জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছাপ আমি দেখলাম না। তিনি গম্ভীর স্বরে আমাকে বললেন, ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। সাহেব বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। একটাবার তিনি আমাকে শুধালেন না কেমন আছি, আমি ব্যথা পাচ্ছি নাকি, আমার কষ্ট হচ্ছে, তা নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। একটিবারও কাঁধে হাত রেখে বললেন না, ভয় পেও না, ক্ষত গভীর না, ঠিক হয়ে যাবে। আমি তীব্র আকুলতার সাথে অপেক্ষা করেছিলাম যেন, কিন্তু অপেক্ষার পরিণতি কখনোই ভালো হলো না। আমার সাহেব তার গম্ভীর্যের অটুট রাখলেন। কপালে তীব্র ভাঁজ তার অক্ষত রইল। বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন ঘুরে ইমার্জেন্সি নার্সের উদ্দেশ্যে কড়া কণ্ঠে বললেন, খেয়াল রাখছেন, ব্যথা পাচ্ছে তো, পারলে ব্যথা উপশমের কিছু দিন। আমি তার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। ওই মুহূর্তে আমার ব্যথাটা যেন অনেকটা কমে গেল। রাগী কঠিন শক্ত মুখটার পেছনের মানুষটা বোধ করি আমার জন্য সামান্য মায়া আছে। দ্বিমুখী মানুষটা বুঝি আমার কথা ভাবে। হাসপাতালে সে রাতটা আমরা ভর্তি ছিলাম। পুরো স্থানে ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য বাসায় নেওয়া সম্ভব কিনা সে রাতে ডাক্তার বুঝলেন না। সাহেব বাড়িতে জানিয়ে দিলেন আমরা হাসপাতালে আছি। আমাকে ব্যথার ওষুধ দেওয়া হলো, ফলে জ্বলনটা কিছুটা হলেও কমলো। ভর্তি হবার কিছুক্ষণ পর আমার জন্য খাবার নিয়ে এলেন। হাসপাতালের বিষাদ খাবার আমার গলা দিয়ে নামছিল না। তোমরা আবার ভাইবো না সে আমাকে পত্নী প্রেমী স্বামীর মতো নিজ হাতে খাইয়ে দিয়েছেন, একেবারেই না। নার্স যখন খাবার দিলেন তিনি তখন আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, হাত তো পড়েনি, নিজের হাতে খাওয়া যাবে কি? একেই বিয়ের পরের দিন পাপুরে হাসপাতালে ভর্তি। এখন যদি নিজের হাতে না খাবারের বায়না ধরি তাহলে সাহেবের কপিত নজরের সম্মুখীন হব বলে মাথা দুপাশে নাড়িয়ে বললাম, না। কিন্তু কিন্তু কি? তিনি এমন ভাবে শুধালেন যেন এখনই ধমকে উঠবেন। তাই হাসপাতালের এই বাজে খাবার যে আমার মুখে রুচবে না আমি বলতে পারলাম না। কথা হারিয়ে গেল ভয়ে। আমি মাথা দুলিয়ে বললাম, কিছু না। আমার থেকে কিছু না শুনতে পেয়ে সাহেবের কপালে যেন তীব্র ভাঁজ পড়ল। ভীষণ বিরক্তি প্রকাশ পেল। চসূচক শব্দ করে গজগজিয়ে বললেন, যত সব। বলেই তিনি বেরিয়ে গেলেন। হাসপাতালের ছোট রুমটাতে আমি একাই বসে থাকলাম। আমার মন থিতিয়ে গেল। তিক্ত একটি জ্বালা আমার হৃদয়ের মাঝখানে খামচে দিচ্ছিল। এই জ্বালাটা পায়ে
মায়ের পোড়ার জ্বালার থেকেও ঢের গুণ বেশি। ওই জ্বালাতেই আমার চোখ ঝাপসা বেশি হচ্ছিল যেন। আমার খেতে ইচ্ছে হলো না, 2 চামচ ভাত খেয়েই রেখে দিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে নিজের হাতে খাইয়ে দিত। কেন এমন খচ্চরের সাথে বিয়েটা হলো? একটু নরম ভালো মানুষ কি পাওয়া গেল না? এই বুড়ো লোক তো কখনোই আমার খোপার ফুল হবে না, কাটা হয়েই থাকবে আজীবন। আমার চিন্তা মেঘেদের বিচরণের মধ্যেই শব্দ করে দরজা খুললো। আমি চমকে তাকালেই দেখলাম সাহেব ফিরে এসেছে, হাতে একটি পটলি। তিনি প্রথমে হাত ধুলেন, তারপর মেঝেতে বসে পটলি খুললেন। ভাত, মুরগি ভুনা আর ডাল দেখা যাচ্ছে। হাসপাতালের ওই মরা পাবদা আর নুন মরিচিন খাবার থেকে অনেক বেশি লোভনীয়। আমার লোল পড়া দৃষ্টিকে আজ করলেন সাহেব। তিনি আমার হাসপাতালের প্লেটের খাবারগুলো আয়াকে দিয়ে বললেন, আপনি মাছ খেয়ে নিন, খাওয়া হয়নি কিছু। তারপর একটি প্লাস্টিকের প্লেটে আমার জন্য খাবার বেড়ে কঠিন স্বরে বললেন, কিপা করে খেলে ভালো হয়। আবার কিপা? এই লোক এত কিপা চাই কেন? কিপা চাওয়ার লোকের কি দেমাগ? আমার বলতে ইচ্ছে হলো, পারবো না কিপা করতে, হে দিয়ে মরুন যান। কিন্তু তিনি যেভাবে তাকান, উফ, মনে হয় সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকারীর দিকে তাকিয়ে আছে, এক্ষুনি ঝাঁপিয়ে কামড়ে দিয়ে প্রাণ নিয়ে ফেলবে। উফ, ভয়ঙ্কর সেই দৃষ্টি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ওনার চোখের দিকে তাকালে। তাই আমার সব কথাগুলো মনেই ঘুরপাক খেলো, বলা হলো না কিচ্ছু। আমি গ্রোগ্রাসে খেলাম। খাবারটা অমৃতের মতো লাগলো যেন আমার কাছে। লজ্জা ভুলে আরেকটু ভাতও চাইলাম সাহেবের কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সব সময় আমার দিকে তাকিয়ে রইলেন, গভীর শান্ত দৃষ্টি। তবে তাচ্ছিল্য ভাবটা ছিল কিনা তা খাওয়ার তালে খেয়াল করতে পারলাম না। আমি ভাত চাইতেই তিনি প্লেটের কিছু ভাত আর তরকারিটুকু দিয়ে দিলেন। আমি ইতস্তত করে তার দিকে তাকাতে তার দৃষ্টিতে নিয়ে গেলাম, যেন কিছু বললেই খাটিয়ে চর বসাবেন। উনি খেলেন খুব সামান্য, খাওয়ার পর আবার শুধালেন, খাওয়া শেষ? আমার খাওয়া শেষ হলো, বেশি খেয়ে ফেলেছি বোধহয়, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। একটু হাত উঁচিয়ে বললাম, হাত ধোবো, আমার পায়ে ব্যান্ডেজ, হাঁটা সম্ভব না, বাথরুমে যাওয়া সম্ভব না। আমার পোড়া সারতে 15 থেকে 21 দিন সময় লাগবে বলে ডাক্তার জানিয়েছেন। তিনি ফোঁস করে একটি নিঃশ্বাস ছেড়ে পানি এনে দিলেন। আমি হাত মুখ ধুলাম, এরপর নার্সকে ডেকে দিলেন। তিনি পা পরীক্ষা করে ওষুধ দিলেন। আমাকে শুয়ে দেওয়া হলো, কিন্তু আমার কেবিনটা খুব ছোট, ছোট একটা ছোপা আছে সেখানে। তিনি কোথায় শোবেন আমার খুব চিন্তা হলো। আমি মিনমিন করে বললাম, আপনি ঘুমাবেন কি করে? মাটিতে বিছানার চাদরও তো নেই। তিনি কপালে তীব্র ভাঁজ পেলে আমার দিকে কিছু সময় চেয়ে রইলেন, কেমন তাচ্ছিল্যের ভাব। অবহেলিত সেই দৃষ্টি আমার ভালো লাগে না। আমি তার মুখ থেকে চোখ নামাতেই তিনি ভারী কিশোরে বললেন, আমার চিন্তা করা কারো লাগবে না, নিজেকে সামলাতে পারে না, আসছে আমার চিন্তা করতে, যত সব। কিপা করে ঘুমালে ভালো হয়, যন্ত্রণা। তার এমন অবজ্ঞা ভরা কাঠখোট্টা কথায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি আরেকটা কথাও বললাম না, ইচ্ছে হলো না। আর কখনো যদি আমি ওনার জন্য চিন্তা করি, আমার নাম টেনা, আমার নাম বদলে বান্দরি রেখে দেব। আপনারা অবশ্য আমাকে বান্দরীই ডাকতে পারেন, কারণ এই কাঠখোট্টা খচ্চর সাহেবের শত রাগের সম্মুখে হয়েও তার চিন্তা করাটা আমি কখনো থামাতে পারিনি। আমি বাড়ি এলাম একদিন পর। ডাক্তার বলেছে 15 দিন বেড রেস্ট নিতে হবে, প্রতিদিন দুবেলা ড্রেসিং করতে হবে, 7 দিন পর চেক আপ করাতে হবে। জিমিনাপুর মুখটা কেমন অন্ধকার হয়েছিল। আমার হাত ধরে বলল, আমারই ভুল, তোমাকে দেওয়া উচিত হয়নি। আমি পানিটা ঢেলে দিলে আজ এমন হতো না। না আপু, আমি একটু অসচেতন ছিলাম, আপনার দোষ নেই। আমার সান্ত্বনাতে তিনি শান্ত হলেন না। বাড়িতে ফেরার পর শাশুড়ি মা সাহেবকে রইসে বললেন, আমি ভাবতেছি কি বৌমাকে ওর বাপের বাড়ি পাঠালে কেমন হয়। জিমিনের তো ক্লাস আছে, আমারও হাড্ডিতে ব্যথা, উপর নিচ করতে ব্যথা লাগে। তুই অফিসে গেলে ওর যত্ন কি করে হবে বল। তাই বলছিলাম যে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দে। বেয়াইকে ফোন করি, কি বলিস জানকুক? মায়ের কথা শেষ হতে না হতে সাহেব চড়া এবং রাগী স্বরে বললেন, ঘরের বউয়ের যত্ন তার বাপের বাড়ির লোক করবে কেন মা? মানুষের কি অভাব আমার বাড়িতে?
জিমিন এক দুদিন কলেজ বন্ধ দিতে পারবে না? আর আমি অফিসে যাব, তোমাকে কে বলেছে? বিয়ে যখন দিয়েছো, ঘরের বউয়ের যত্নটাও এই বাড়ির লোকেই করবে। সাহেবের ধমকে মায়ের মুখটা পানসুটে হয়ে গেল। আমার এত লজ্জা এবং খারাপ লাগলো, মাথা নত হয়ে গেল। এমন ধমক কি মানা যায়? মা কি ভুল বলেছে? বাড়ি গেলে কি ভালো হতো, মা আমাকে নিজ হাতে খাইয়ে দিত, ব্যথায় ছটপট করলে আদর করত, কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিত। আমার খচ্চর সাহেবের মতো কিপা কিপা করতো না। বাসায় আমার পা পোড়ার খবর যেতেই মা বাবা ছুটে এলেন। আমি তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স এখন প্রায় 58 আর মায়ের বয়স 52। বাবা যখন 40-এর ঘরে, তখন আমি পৃথিবীতে এসেছি। আমার আগে দুবার সন্তান জন্মানোর সময় মা সন্তানহারা হন। এই কারণে আমি নাকি তাদের চক্ষের ধন। স্বাভাবিকভাবেই আমার আদরের কখনো কমতি ছিল না। নিজের বাড়িতে আমি রাজকন্যার মতোই ছিলাম। যখন আমাকে বাজে ছেলেরা উত্ত্যক্ত করত, বাবার চিন্তা শেষ ছিল না। তারা ক্ষমতাধর লোকের চামচা, পুলিশের কাছে গেলেও সুবিধা হচ্ছিল না। মায়ের মনে আতঙ্ক ছিল, যদি কোনোদিন কলেজে যাবার পথে আমার কোনো ক্ষতি করে দেয় বা এসিড ছুঁড়ে মারে। তাই তিনি আমাকে কলেজে যেতে দিতেন না। আমার বাবা মাকে দোষ দিতে চাই না, তারা আমাকে যে পরিমাণ ভালোবাসে তা পৃথিবীর কেউ বাসবে না, অন্তত সাহেব তো নয়। এটাই আমার ধারণা ছিল। তবে চাপা অভিমান কিশোরীর বুকের মাঝে একটু হলেও কুণ্ডলি পাকিয়েছিল যে তারা চাইলে একটা ভালো মানুষের সাথে আমার বিয়েটা দিতে পারতেন। এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? মা এসেই আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমার পায়ের ব্যান্ডেজ দেখে তার আঁচলে মুখ চেপে কাটেন। সাহেবের দিকে তাকান বটে, কিন্তু বলতে পারেন না, আমার মেয়েটাকে রান্নাঘরের ধারে কাছেও যেতে দিও না বাপ। কারণ বিয়ে হবার পর মায়েরা মেয়ের জীবনে কথা বললে অশান্তি বাঁধে, এটাই তাকে বুঝিয়েছে সবাই। মা চান না আমার জীবনে অশান্তি বাঁধুক। তবুও একটু রয়েস হয়ে বললেন, জাঙ্কুক বাবা, থেকে আমরা নিয়ে যাই। সাহেবের গম্ভীর মুখ, চোয়াল শক্ত, দৃষ্টি শান্ত এবং শীতল। অভদ্রতা না করেও বেশ কঠিন এবং দৃঢ়স্বরে বললেন, না, ঘরের বউ ঘরে থাকবে। আপনাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? মা বিব্রত হলেন। বাবা তার হাত চেপে তাকে থামিয়ে দিলেন। তারপর খুব নরম স্বরে বললেন, আসলে বাপ, আমার একমাত্র সন্তান তো। বাবা মায়ের মন তো বোঝোই। আমার মেয়ের সামান্য জ্বর হলেও আমরা তার পাশে বসে থাকি সারা রাত। তোমার শাশুড়ি মা পারলে এখনো তাকে খাইয়ে দেয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করছি না। তবে আপনার মেয়ের অযত্ন হবে না, নিশ্চিন্তে থাকুন। আমি তো মরে যাইনি এখনো। শেষ কথাটা একটু দীর্ঘভাবেই বলল যেন। কিছু একটা ছিল সেই কথায়। বাবা মা যেন আশ্বস্ত হলেন। কিন্তু আমার মন ছোট হয়ে গেল। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল, কিন্তু যখনই সাহেবের মুখের দিকে তাকালাম, তার হিমশীতল দৃষ্টিতে আমার ইচ্ছেগুলো কেমন ছাই হয়ে উড়ে গেল। কেন যেন মনে হলো, এখন আমি যদি বায়না ধরি, এই লোক হয়তো আমাকে যেতে দেবে, কিন্তু আমি তার মুখ কখনো দেখতে পারবো না। তাই বায়না করতে পারলাম না। মা যাবার সময় খুব ধীরে বললেন, জামাই বাবার অবাধ্য হবি না কেমন? রাগী মানুষের মন নরম থাকে। ডাহা মিথ্যে কথা। আমার সাহেবের মন কংক্রিটের মতো শক্ত। নয়তো নিজের থেকে ছোট একটি অসুস্থ মানবীর দিকে কেউ কঠিন হিমশীতল চোখে তাকাতে পারে? আমি মনে মনে তাচ্ছিল্য ভরে হাসলাম। সাহেব আমাকে ভালোবাসবেন, এটা অলীক কল্পনা। সেই অলীক কল্পনা পূরণ হবার নয়। আমার সাহেব 15 দিনের ছুটি নিলেন। এই 15 দিন তিনি বাড়ি থেকে বের না হবার প্রকল্প নিলেন। তার কাজ আমাকে চোখে চোখে রাখা। এমন না যে সে আমার যত্ন করে উল্টে দিচ্ছে। খাবারটা আমার নিজ হাতেই খেতে হচ্ছে। বায়না করার কোনো উপায় নেই। জিমিন আপু কলেজে যাওয়ার আগে রান্না করে যান। সেই রান্নায় প্লেটে বেড়ে তিনি আমার কাছে নিয়ে আসেন। বিছানার পাশের টেবিলে রেখে বলে, কিপা করে খেলে ভালো হয়। অসহ্য একটা কথা। কিপা একটু আমার উপরে করলে আমি বাঁচি। ওষুধটাও হাতে দেয় না, একটা পিরিচে করে দেয়। পানিটাও সেখানেই রাখে। আমি শুধু নিশ্চুপ তার কাণ্ডগুলো দেখি আর হাসি। কি ভাগ্য! আমার ফুপি বলেছিলেন, তোর বয়স কম, দেখবি বুড়ো বর বেশি সোহাগ করবে। মাথার মুন্ডু, সোহাগ তো দূর, একটু মায়া করেও তাকায় না। আমি একটু একটু করে নিশ্চিত হতে থাকলাম এই বিয়েটায় তার মত ছিল না। অবশ্য এটার কিছু যুক্তি আমার কাছে আছে। তিনি হয়তো একটি গোছানো সংসারী মেয়ে চেয়েছিলেন। যেহেতু তিনি ঘরের কর্তা, তার একজন করতে চাই। আমি হলাম লেবা যাবা, গরম পানিও ঢালতে পারি না। বিয়ের পর দিন তার কতগুলো টাকা গচ্চা গেল। 15 দিনের অফিস কামাই গেল। এমন মেয়েকে
অপছন্দ করাই কি স্বাভাবিক নয়? কিন্তু তবু আমার ছোট্ট হৃদয় একটুখানি আদর চাইছিল যেন। একটু কোমল চোখে তাকাবে, একটু মিষ্টি করে বলবে, বউ তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে, আমি আছি। সে ঘুরে বালি। আমার পায়ের ব্যান্ডেজ হবার জন্য সব থেকে ঝামেলা হলো বাথরুম করতে। সাহেবকে বলতে গেলে গলা কাট হয়ে যেত, লজ্জায় শরীর কাঁপতো, গলা থেকে স্বর বেরোতে চাইতো না। প্রথম দিন বলেছিলাম মিষ্টি আপুকে একটু ডাকবেন, তিনি তখন মনোযোগে ল্যাপটপে কাজ করছিল, খুব জরুরি কিছু হয়তো, তাই চোখ না তুলেই বলল, মিষ্টি আপুকে একটু ডাকুন না। এবার তিনি চোখ তুলে চাইলেন, ভুরু যুগল একত্রে করে কপালে তীব্র ভাঁজ ফেলে ঠান্ডা স্বরে শুধালেন, কেন? আমার গাল লাল হয়ে গেল, কেমন যেন হাঁসফাঁস করতে লাগলাম। পা পোড়ার পর থেকে শাশুড়ি শুধু পেটিকোট আর মিক্সি পড়তে বলেছে, কাপড় তুলে বাথরুমের সিটে বসিয়ে দেওয়া খুব লজ্জাজনক একটি ঘটনা। আমি তাকে কি করে বলবো সেটা? আমার কান গরম হয়ে গেল, হাতের ফাঁকে ওড়নাটা দলামোচা করতে লাগলাম। তিনি আমার মুখের দিকে ধারালো চোখে তাকিয়ে আছে, যেন আমার উত্তরের প্রতীক্ষা আছে। আমি উত্তর দিলে তিনি সেই অনুযায়ী কাজ করবেন। আমার উত্তর না পেয়ে তিনি চসূচক শব্দ করে ল্যাপটপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত ঘামতে লাগলো। তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে তার বিশাল হাত দুটো দিয়ে আমাকে পাজা করে তুলে নিল। আমি তালমাতাল সামলাতে না পেরে তার গলা পেঁচিয়ে ধরলাম, চোখ বড় বড় করে দ্রুত বেগে শ্বাস ছাড়লাম, বুক কাঁপছিল আমার। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে, বিড়বিড় করে বললেন, যন্ত্রণা। ওনার কথায় আমার মুখে কালো মেঘ নামলো। যন্ত্রণা পোহাতে তো কেউ মাথার দিব্যি দেয়নি, কে বলেছে এখানে রাখতে? ছাড়বেও না, আবার রাগ দেখাবে। যন্ত্রণা তো আপনি সাহেব, আপনি আস্ত একটি যন্ত্রণা। কথাগুলো আর মুখ ফুটে বলা হলো না, মনেই রয়ে গেল। যন্ত্রণা তো কেবল শুরু ছিল, মূল যন্ত্রণা হলো ঘুমানোর সময় আমাদের খাট খুব প্রশস্ত নয়, একজনের জন্য একটু বড়, দুজনের জন্য ছোটই বলা যায়। ভালো করে ঘুমাতে হলে জড়সড় করতে হবে। সাহেব ঘুমান উদাম গায়ে, সুটাম শরীরকে নিচে ফেলে পিঠ উপর করে ঘুমায়, ফ্যান ঘরে ফুল স্পিডে, তার গা থাকে ছড়ানো। প্রথম দিন আমি ঘুমাইনি, কোনো মতে কোনায় গা এলিয়েছিলাম, কিন্তু এখন আমার পায়ে ব্যান্ডেজ, সেই পায়ের নিচে থাকে বালিশ। রাত হতেই দেখলাম সাহেব পাঞ্জাবি খুলে ফেললেন, উদম গায়ে ঘুমানোর জন্য টান টান হয়ে শুয়ে পড়লেন আমার পাশে। আমি নড়ে সরতে গেলে তিনি প্রায় ধমকে উঠলেন, কি হয়েছে? আমি কেঁপে উঠলাম, মিনমিনিয়ে বললাম, এখানেই শুবেন? শুনি না কি বলছি, খাটটি একটু ছোট। আমার কথা শুনে তিনি এমন ভাবে চাইলেন যেন আমি তার কিডনিতে বসেছি। কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন, অস্বস্তিতে আমার বুক ধুকপুক করছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লেন। তার মধ্যে নিচে শোবার কোনো ভাব দেখলাম না, অজ্ঞতা আমি নিজেই একটু গুটিয়ে নিলাম। তিনি চোখ বুজে কঠিন গলায় বললেন, এভাবেই থাকার অভ্যাস করতে হবে। এখন আমি রাত দুপুরে টেনে টেনে খাট বড় করতে পারবো না। আমি কি তাকে তাই বলেছি? অসহ্য, যা বোঝার তা বোঝে না, বুঝে খালি উল্টা পাল্টা। দেখ, আমি চোখ বুঝলাম, কিছু বলতে ইচ্ছে হলো না, বলা মানেই গর্জে উঠবে মহারাজ। কি দরকার? চোখ বুঝতেই কেমন ক্লান্তি ঢলে পড়লো চোখে। ধীরে ধীরে গাঢ় হলো রাত, নীরবতা আনাচে কানাচে ছড়িয়ে পড়লো ঘরে। ঘুম তখনও গাঢ় হয়নি আমার। হঠাৎ সুঠাম পেশিবহুল হাতের বাঁধন অনুভব হলো শরীরময়, গাঢ় সেই আলিঙ্গন। আমি চমকে উঠলাম, ঘুম পালিয়ে গেল মুহূর্তে। নড়তেই যাব অমনি ভারী গম্ভীর স্বর কানে এলো, কৃপা করে না নড়লে ভালো হয়। কথাটি শুনতেই আমি আবারও জমে গেলাম। মনে হলো এত বাতাস থাকা সত্ত্বেও আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিছু বলতে যাব, তখনই অনুভব করলাম আলিঙ্গনটা আরো গাঢ় হয়েছে। তার এবং আমার মধ্যকার দূরত্ব নেই। ওনার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আমার গালে বিঁধছে, উষ্ণ নিঃশ্বাস ঘাড়ের উপরে পড়ছে। বিয়ের আগের দিন মা আমাকে ইশারায় বলেছিল, বর কাছে টানলে বাধা দিবি না। ফলে সাহেব যদি এই মুহূর্তে আমাকে কাছে যায়, তাকে বাধা দেওয়ার মতো সাহস বা শক্তি আমার নেই। অত ভারী একটি শরীরকে দুহাতে ঠেকলেও আমার মতো পাটকাঠির পক্ষে সম্ভব না, কখনোই নয়। আমার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হতে লাগলো। পুরুষের সান্নিধ্যে এমন যন্ত্রণাদায়ক হবে জানা ছিল না। নিজেকে সামলানোর আগে অনুভব হলো গলার কাছটায় সাহেব মুখ ডুবিয়েছে, তার দাড়ির খোঁচা আমার চামড়ায় বিঁধছে, সেই সাথে বেসামাল চুল, উষ্ণ ঠোঁটে লাগাম ছাড়া স্পর্শ
আমার গলা ঘাড় জ্বলিয়ে দিচ্ছে। নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। মনে হলো উপকূলীয় অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই নগণ্য ঝাউগাছটি আমি। সাহেব আরো বেপরোয়া হয়ে উঠতে আমি অস্পষ্ট স্বরে গুমড়িয়ে উঠলাম, আমার পা। কথাটা শোনার সাথে সাথে সাহেব গলা থেকে মুখ তুললেন, গাঢ় নয়নে আমার পায়ের দিকে তাকিয়ে শুধালেন, পায়ে কি হয়েছে? গম্ভীর স্বরে সামান্য উদ্বেগ ছিল কি? ঘর তখন অন্ধকার, শুধু নীল একটি ড্রিম লাইট জ্বলছিল। সেই আলোতে তার কঠিন মুখখানা আমি আবছা দেখলাম। কপালে তীব্র ভাব, চোখ জোড়া পর্যবেক্ষণে ব্যস্ত আমার পা। তিনি এবার আমার চোখে চোখ রেখে শুধালেন, কি হয়েছে পায়ে? কিছু হয়নি। তাহলে? তার মুখে তীব্র বিস্ময়। তিনি উত্তরের প্রতীক্ষা রয়েছেন যেন। আমি শুকনো ঢোক গিলে বললাম, পায়ে তো ব্যান্ডেজ আমার। পায়ের এখানে কি ফাংশন? পাল্টা প্রশ্নের উত্তর কি দেওয়া যায় বুঝে উঠতে পারলাম না। ফুটো বেলুনের মতো চুপসে গেলাম। তিনি কিছু সময় আমার দিকে শীতল সুচালো দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে বললেন, পা পায়ের জায়গাতে আছে। পা নিয়ে কি আমি মঙ্গল গ্রহে যাচ্ছি নাকি 400 মিটার দৌড় দিচ্ছি? আবার পা দিয়ে কি ছুকিতকিত খেলা হবে? এখন অন্য কোনো সমস্যা থাকলে কৃপা করে বললে ভালো হয়। তার সরাসরি প্রশ্নে আমি লজ্জায় মিলিয়ে গেলাম। চোখ নত হলো। শব্দ খুঁজে পেলাম না বলার মতো। কি বলবো? আমাকে একটু সময় দিন। পাটা সেরে যাক। নাকি আমার আপনাকে খুব ভয় করে? আপনি কাছে আসলে মনে হয় খেয়ে ফেলবেন। কি বলবো? তিনি আমার উপর হয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পলক পড়ছে না তার, যেন আমার অন্তর আত্মাও খুঁটিয়ে দেখছেন তিনি। সেই দৃষ্টি আজ পেতেই আরো গুটিয়ে গেলাম। এবার তিনি প্রচন্ড বিরক্ত প্রকাশ করলেন। তিক্ত স্বরে বললেন, আমার সময় নষ্ট করা একেবারে অপছন্দ। কথাটি শুনে কিছু বলতে যাব, তার আগে পুরো ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট বন্ধ হয়ে গেল। আর কিছু বলা হলো না। তার একটা হাত চলে আমার চুলের পেছনে। তার উন্মাদ চুমুতে চোখ বুজে ফেললাম। সাহেবের কথাগুলো যতটা তিক্ত, তার স্পর্শ ততটাই কোমল আর আদরে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। অনেক আটকানোর চেষ্টা করলেও সেই অবাধ্য অশ্রুগুলো গড়িয়েই পড়ল। সেই সাথে নাক বন্ধ হয়ে গেল। ফলে নাক টানতেই সাহেব সতর্ক হয়ে গেল যেন। আমার বুকের ভাঁজ থেকে মুখ তুলে তাকালেন গভীর দৃষ্টিতে। কয়েক পলক দেখে বিরক্তি নিয়ে ঘ্যাট বলে সরে গেলেন। আমার মনে হলো বিশাল একটা ভুল করে ফেলেছে বোধহয়। সাহেব শটান হয়ে তার বালিশে শুয়ে পড়লেন। চোখের উপরে হাত দিয়ে চোখ ঢেকে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। নীল আবছা আলোতে তার মুখখানা বিরাস লাগলো। কাটা কাটা চোয়ালটা দেখা যাচ্ছে। আমার উচিত ছিল তার সাথে আমার মনের সংশয়গুলো ব্যক্ত করা, কিন্তু মনের গভীরতম কথা তাকে বলা যায় যার প্রতি বিশ্বাস জন্মে। সাহেবের প্রতি তখন আমার বিশ্বাস জন্মায়নি। থিতিয়ে গেলাম অনিশ্চয়তায়, সংকোচে। কিছু সময় বাদে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটে। সাহেব তার বাঁ হাতে আমাকে হ্যাঁচকা টানে নিজের প্রশস্ত বুকের কাছে নিয়ে এলেন। এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। গাঢ় স্বরে বললেন, শান্তি হয়েছে? এখন কৃপা করে আমাকে এমন হাপুস নয়নে দেখা বন্ধ করলে ভালো হয়। আমি কোনো চিড়িয়ার জন্তু নই। এই প্রথম যেন তার কণ্ঠে কোনো উত্তাপ ছিল না, বরং যথেষ্ট নরম শোনালো ভারী গলাটা। আমার সংশয়ের খরা জমিতে আশ্বস্তের এক পশলা বৃষ্টি নেমে এলো। জলস্বরূপ ভেসে গেল ভয়গুলো। আমি দুহাতে আমার সাহেবকে জড়িয়ে ধরলাম। সেই প্রথম আমি নিজ থেকে তাকে ছুঁয়েছি। তার পেশিবহুল হাতটা ছিল আমায় ঘিরে। আমি তার প্রশস্ত বুকে মুখ গুজে ঘুমিয়েছিলাম। সে গোলাপ হোক বা কাঁটা, তার অবস্থা আমার খোপাতে। গোলাপ হলে তা বরং আমি কোনো বইয়ের পাতায় সযত্নে রেখে দেব, আর কাঁটা হলে তাতে আঘাত পাবো। এইটুকুই তো। ভাগ্য যখন আমাদের জোড়া বেঁধেছে তা অস্বীকার করতে ক্ষতি। সাহেব বাসায় থাকা মানে ঘরে অব্যক্ত আতঙ্কে বিদ্যমান। সাহেব হলেন আমাদের বাসার কিম জং উন। আমরা নর্থ কোরিয়ার নিরীহ জনগণ। তার অনুমতি ছাড়া হাসাও যেন অপরাধ। তার এই মার্শাল লতে সবাই অতিষ্ঠ। মায়ের ডায়াবেটিস আছে। তিনি তার ওষুধ বা খাবারের ব্যাপারে একটু অসচেতন। মন চাইলো 2 চামচ চিনি দিয়ে চা খেলেন। এই বিষয়টা জানতেন না সাহেব। একদিন ধরা পড়লো। ও বাবা, কি দক্ষ যোগ্য! মায়ের দিকে তিনি কড়া নয়নে তাকাতেই মা ছোট বাচ্চাদের মতো বললেন, আর খাবো না, একটু মন চাইছিল, আজকেই শেষ। মা উত্তর দিতে পারলেন না। সবাই আমরা ততষ্ট। সাহেব মায়ের ওষুধের ডিবা বের করলেন। পাতায় ওষুধ গুনে একটা ওষুধের পাতা ভরা পেলেন। সেটাই এখন নাকি 4টা
ওষুধ থাকার কথা, আছে 10টাই। মানে মা খাননি। তিনি হুঙ্কার দিলেন জিমিনাপুর উদ্দেশ্যে। জিমিনাপু আমতা আমতা করে বললেন, আমি তো পাতা বের করে দিই, মা না খেলে কি করব? খুলে হাতে দিতে ক্ষতি হয়ে যায়। জিমিনাপু জুবুদুবু হয়ে গেলেন। তিনি কিছু বললেই খ্যাপাটে সাহেব খেপে যাবে। সাহেবের কপালের চামড়া টেনে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগী স্বরে বললেন, শোনো মা, ওষুধ না খেয়ে আমার পয়সা বাঁচানোর কৃপা করার কোনো প্রয়োজন নেই। বরং কৃপা করে অসুস্থ না হয়ে আমাকে একটু স্বস্তি দিলে ভালো হতো। সাহেবের সেদিন ফরমান জারি করলেন, ঘরে এখন থেকে মিষ্টি বন্ধ, চিনি বন্ধ। সবাই কেন যেন অসহায়ের মতো আমার দিকেই চাইলো, যেন এই শাস্তির জন্য আমিই দায়ী। অবশ্য আমার জন্যই খচ্চর সাহেবের ঘরে থাকছে। পাটা যে কবে সারবে আর সাহেব সকাল সকাল বেরিয়ে পড়বে। ধ্যাৎ যন্ত্রণা। মনে মনে কথাটা বলেই আমি হেসে উঠলাম। সাহেবের মুদ্রা দোষ আমাকেও ধরেছে। আমার হাসির শব্দ কি তার কানে গেল নাকি? তিনি কঠিন নয়নে আমার দিকে তাকালেন। আমার হাসির সাথে সাথে উঠে গেল। চোখ সরিয়ে নিলাম। উফ, সাহেব আপনি এত যন্ত্রণা কেন? হাসতেও পারবো না আমি। 7 দিন পর ডাক্তারের চেকআপে দেখা গেল পায়ে কোনো ইনফেকশন হয়নি। আস্তে আস্তে চামড়া বিচ্ছে, সময় লাগবে। ব্যান্ডেজ খোলা হলো, তবে ড্রেসিং করতে হবে রোজ। অবশ্য এতদিনে আমার ড্রেসিং গুলো সাহেব নিজে হাতেই করেছেন। ড্রেসিং এর সময় আমি আটকে কাঠ হয়ে বসে থাকতাম। সাহেব প্যাপু পছন্দ করে না। তিনি প্রথম দিন কঠিন স্বরে বলে দিয়েছেন, কৃপা করে ফ্যাসফ্যাস না করলে ভালো হয়। আমার অত্যন্ত অপছন্দ এই ফ্যাসফ্যাসানি। আল্লাহ জবান দিয়েছে, সমস্যাগুলো সেই জবানে বললেই ভালো হয়। কিন্তু কৃপা করতে পারলাম না। ওনার উত্তপ্ত নয়নে তাকালেই আমার জবান বন্ধ হয়ে যায়, একটা শব্দ বের হয় না। অবশ্য এই সমস্যা একটু একটু দূর হয়েছিল বটে, কিন্তু বহু সাহস লেগেছিল। এখনো সাহেবের দৃষ্টিতে আমার জবান বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর দৃষ্টি তার। ডাক্তারের চেম্বার থেকে বের হতেই দেখলাম একটা ফুচকার দোকান। ফুচকা দেখেই আমার জিভে পানি চলে এলো। ছোটবেলা থেকেই বাবার সাথে বের হলে আমার কিছু খেতে ইচ্ছে করলে বাবার শার্টের হাতা ধরে টানাটানি করতাম। আমি স্বভাব বশতই তার শার্টের হাতায় একটু টান দিতেই তিনি বিরক্তি নিয়ে শুধালেন, কি? তপ্ত রোদে মুখখানা তার ঘেমে গেছে, কপালে ঘামের স্তূপ। একটা রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে যেন বিরক্ত। ফলে কি আবারও ঝাঁঝালো শোনালো। আমার আর চাওয়ার ইচ্ছে হলো না। আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। কপালে তীব্র ভাঁজ ফেলে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন তিনি। অতঃপর একদলা থুতু ফেলে বললেন, যত সব। আমি চোখ সরিয়ে নিলাম। আমার ফুচকা খেতে ইচ্ছে করছিল খুব, কিন্তু ওনার প্রকোপে ভয়ে ইচ্ছে মেরে ফেললাম। ফলে এক প্রকার কৃপা করেই ফেললাম। একটু পর একটি রিক্সা পাওয়া গেল। তিনি কোলে তুলে নিলেন আমাকে। রিক্সায় বসতে বসতে কঠিন স্বরে বললেন, একই তো পা পোড়া, এরপরে হাগা ছুটলে বিপদ বাড়বে বই কমবে না। তার কথা শুনে আমার গলা জমে গেল। লজ্জায় আমি চোখ নামিয়ে ফেললাম তার লাগামহীন কথা শুনে। মনে মনে বললাম, আল্লাহ আমাকে তুলে নিন। এই খচ্চর সাহেব আমার মান সম্মানে আলাদা করে দিচ্ছে। ইচ্ছে করছে প্রাণাপ খেয়ে অজ্ঞান হয়ে যায়। আমার দেবর যে হোক পড়াশোনার নবডঙ্কা। তার জীবনের একটাই দুঃখ, তা হলো পড়াশোনা। পড়তে বসলেই তার হাতে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা। অথচ টোটো করে ঘুরতে তার ক্লান্তি নেই। সাহেব বাড়ি থাকায় সে বের হতে পারছে না। কিছু লাফাঙ্গা বন্ধু আছে তার, তারা প্রতিদিন জানলার ধারে এসে তাকে ডাকে, আয় আয়। কিন্তু যেও বের হতে পারে না, কারণ আমার সাহেবের শকুনির নজর। তিনি এক বিকেলে ওই আয় আয় পাটিকে ধরে ফেললেন। গম্ভীর গলায় বললেন, এই কাকে চাস? জেহপের বন্ধুরা তবদা খেয়ে গেল। হকচকে তোতলাতে তোতলাতে বলল, জেহপকে ডাকছিলাম ভাইজান। কি কাজ ওকে নিয়ে? কোচিংয়ে যেতাম। ডাহা মিথ্যে কথা। জেহপের এ সময় কোনো কোচিং নেই। ও এখন বড় মাঠে ক্রিকেট খেলবে। ছেলেটার সামনে ফার্স্ট ইয়ারের পরীক্ষা, অথচ গুরুত্ব নেই তার। আমারও টেস্ট পরীক্ষার সামনে। ইস, হয়তো দেওয়া হবে না। বুকের দীর্ঘশ্বাসটা ফোঁস করে বেরিয়ে এলো। মনোযোগী হলাম সাহেবের কর্মকাণ্ডে। সাহেব তাদের বলে উঠলেন, এই উপরে আয় তো তোরা। কোন কোচিং আমিও দেখি। জিওপি এবং তার আয় সঙ্গ জেরায় পড়লো সাহেবের। তাদের মুখগুলো একেবারে বিবর্ণ লাগছে। সাহেবকে তারা কোনো মতে বলল, ভাইজান কেমিস্ট্রি কোচিং আছে। স্যারের নাম কি? তুর্য স্যার। কোথার হনু? জি। বললাম তিনি কোন কলেজের স্যার? স্যার না ভাই, ভার্সিটির কেমিস্ট্রিতে পড়ে। এজন্যই যে হোক নতুন করে 800 টাকা চেয়েছিলি। হ্যাঁ, আসলে হাফ ইয়ারলিতে ফেল করেছিলাম তো তাই। যা বই নিয়ে আয়। আমিও দেখি
সূর্য ভাই কি পড়ায়। জিওপার আই আই সঙ্গে প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা হলো। আমার সাহেব ধারালো বাঘের মতো দৃষ্টির প্রকোপে তারা বলেই দিবে যেন ছেড়ে দাও ভাই, কেঁদে বাঁচি। তারা নড়ছিল না দেখে সাহেব এবার ধমকে উঠলেন, কয়েকটি কেউ সিমেন্ট দিয়ে খোদাই করে দিয়েছে নাকি পা মেঝেতে চিপকে গেছে, যাস না কেন? জিও ছুটে গিয়ে বই আনলো। আমার সাহেব টানা প্রশ্ন করতে লাগলেন। বুলেটের মতো সেই প্রশ্নের আঘাতে জিওপের আই আই সঙ্গ কুপকার। আমার মুখ হিসপিস করছিল উত্তর দিতে। একটা সময় ফট করে বলেই ফেলাম দু একটা প্রশ্নের উত্তর। আমার উত্তর শুনে সাহেব সরু নয়নে চাইলেন। গাধাগুলোকে আর প্রশ্ন না করে এবার আমাকে প্রশ্ন ছুড়লেন। আমি উৎসাহের সাথে উত্তর দিতে লাগলাম। কখন যে আমার মুখ উজ্জ্বল হয়ে গেল টের পেলাম না। সাহেব বই বন্ধ করলেন। জিওপকে কড়া স্বরে বললেন, এই কোচিংয়ের স্যারের সাথে আমি কথা বলবো। শালায় 800 টাকা নিচে, অথচ পর্যায় সারণীর 17 গ্রুপের মৌলের নামও পারিস না। আমার টাকা কি গাছে ধরে? জিওপের মুখ শুকিয়ে চুপসে গেল। আয় সঙ্গ একসাথে বলে উঠলো, ভাইজান আজকে যাই। কেন, কোচিংয়ে যাবা না? শেষ হয়ে গেছে এতক্ষণে, এখন বাসায় গিয়ে পড়তে বসবো বলে ছুট দিল তারা। জিওপের মুখটা হাত থেকে পড়ে ভেঙে যাওয়া ডিমের মতো হয়েছিল। সে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভেবেছিলাম সাহেব বুঝি আমাকে শাবাশি দেবেন, কিন্তু এমন কিছুই হলো না। তিনি সুন্দর টেবিলে বসে ল্যাপটপে মুখ গুজলেন, যেন কিছুই হয়নি। শালা কিপাদারি হতো। সাহেবের 15 দিন ছুটি নেওয়া হলো না। একটা বিশেষ দরকারে তাকে 11তম দিনে অফিসে যেতে হলো। তিনি সকালে ফোন পেয়ে প্রচন্ড বিরক্ত হলেন। শুধু ধ্যাত, যন্ত্রণা, ধুর এগুলোই বলছিলেন। একবার আমার দিকে তাকিয়ে শুধালেন, পায়ের কি হাল, ভালো? আর একা তো না, জিমিন আপু মা তো আছেন। নিজের প্রবল অহংকারের জন্য আমার মাকে ডেকে আনলেন না তিনি। আনলে ভালো হতো। যাবার সময় আমাকে বাথরুম করিয়ে খাটে বসিয়ে বললেন, আমি যেন এসে কোনো অঘটন না দেখি। কৃপা করে শান্ত হয়ে থাকলে ভালো হয়। আমি মাথা দোলালাম। তিনি বেরিয়ে যাবার আগেও ঘরে আমার দিকে একবার চাইলেন। কপাল কুঁচকে ভারী স্বরে শুধালেন, পারা যাবে তো? হ্যাঁ, আমি পারবো। পারলেই ভালো। সাহেবকে চিন্তিত দেখালো। তার চিন্তা দেখে আমার হাসি পেল খুব। একটা চাপা আনন্দ আমার হৃদয় কুলকুল করছে। সাহেব আমাকে নিয়ে চিন্তিত। কোথাও না কোথাও আমি তার হৃদয়ে প্রবেশ করেছি। মা ভাই বোনের মতো আমিও এখন তার একটি চিন্তার মানুষ। আমি হেসে বললাম, আমার জন্য চিন্তা করবেন না, আমার কিছু হবে না। চিন্তা কি করছে যত সব, কড়াসুরে উত্তর দিলেন তিনি। তারপর হরহনিয়ে বেরিয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার অলিক কল্পনার উপর তাচ্ছিল ভরা হাসলাম। হায় রে তে, কি হতচ্ছাড়া চিন্তা তো। সারাদিন বিপদ হলো না, বিপদ হলো বিকেলে। আমার খুব বাথরুম চাপলো। আমি জিমিন আপুকে ডাকলাম। জিমিন আপুর ঘর আমার পাশের ঘরে, মাথাকে নিচে। আমি ডাকলে জিমিন আপু শুনতে পান। আমি বার কয়েক ডাকলাম, কিন্তু জিমিন আপু সাড়া দিলেন না। তিনি হয়তো ঘুমাচ্ছেন। মাকে ডাকা অনর্থক। বেচারি হাঁটুর ব্যথা নিয়ে দোতলায় আসতে পারবেন না। তাই ঠিক করলাম নিজেই যাব। আমি ধরে ধরে দাঁড়াতে পারি তখন। পায়ের চামড়া বেঁধেছে খানিকটা। অ্যান্টিবায়োটিক অবশ্য তখনও চলছিল। গোড়ালিতে ভর করে হাঁটছিলাম আমি। বোধ করছিলাম পারবো। পেটিকোটটা গুটিয়ে আস্তে করে খাট থেকে নামলাম। গোড়ালিতে ভর দিয়ে দিয়ে বাথরুমে গেলাম। আমার নিজের উপরে গর্ববোধ হচ্ছে। সাহেব আসলে তাকে বলবো, আপনি আর কামাই দিয়েন না, আমি সুস্থ। ততক্ষণ পর্যন্ত কোনো ঝামেলা হলো না। যেই ফেরত আসবো অমনি একটি মস্ত বড় তেলাপোকা দেখলাম বেসিং এর কোনায় সুর বের করে আছে। তেলাপোকা আবার উঠতেও পারে। ওই দেখে আমার আত্মা খাঁচা ছাড়া হলো। আমি উড়ন্ত তেলাপোকা প্রচন্ড ভয় পাই। যেই না তেলাপোকাটা পাখা উড়ালো, আমি ভুলে গেলাম আমার পায়ে এখনো কাঁচা মাংস। আঙুল মেঝেতে রাখতেই জ্বলে উঠলো। তেলাপোকাটাও আমার মাথার উপরে উঠছে। ভয়ে, আতঙ্কে আর যন্ত্রণায় আমার অবস্থা নাজেহাল। তাড়াহুড়ো করে বের হবার জন্য দৌড় দিতে পা পিছলে গেল মেঝের পানিতে। আমি তার সামলাতে না পেরে বাথরুমের কলের নিচে পানি ভর্তি বালতি সহ মুখ থুবড়ে পড়লাম। আমার পায়ের কাঁচা মাংস থেকে গল গল করে রক্ত বের হতে থাকলো। কি তীক্ষ্ণ ব্যথা! আমার চিৎকারে অবশেষে মা আর জিমিনাপু এলেন। আমি ভিজে একাকার। তারা আমাকে তুললেন। জিমিনাপু বললেন, আমাকে ডাকলে না কেন? আমি ব্যথায় কাঁদতে কাঁদতে বললাম, ডেকেছিলাম আপু। আমার ভেজা কাপড় পরিষ্কার করে দিলেন জিমিনাপু। পা
ড্রেসিং করলেন। সদ্য বাঁধা কাঁচা চামড়া বালতির কোনায় লেগে আবারও নরম হয়ে গেছে, তাই রক্ত বেরিয়েছে। এই ঘটনা সাহেবকে জানানোর 1 ঘন্টার মধ্যে তিনি বাড়ি এলেন। অবিন্যস্ত এলোমেলো অবস্থা তার, টাইটে ঢিলে হয়ে আছে, শার্টের অবস্থা বেগতিক, ঘামে তার চুল লেপ্টে আছে কপালে। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন তিনি। আমার পায়ের অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু তা দেখে সাহেবের মুখখানা কেমন রাগে লাল হয়ে গেল। তার রাগে লাল হওয়া মুখখানা দেখে আমার বুকে ত্রাস বাসা বাঁধলো। তার চোয়াল কঠিন, চোখে রোষের অগ্নিতে দগ্ধ। জিমিনাপুর দিকে তাকিয়ে খুব শান্ত কণ্ঠে শুধালেন, কিভাবে হলো? ও আমাদের কাউকে ডাকেনি, একা একা বাথরুমে গিয়েছিল। জিমিনাপুর মিথ্যে কথাটা আমাকে খুব কষ্ট দিল। আমি আহত চোখে তার দিকে তাকাতেই তিনি অপরাধীর মতো তাকালেন। বুঝলাম ভাইয়ের রাগের শিকার সে হতে চান না। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন তোমাকে ভাই কিছু বলবে না, কিন্তু আমাকে কাঁচা চিবিয়ে খাবে। জিমিনাপুর ভাষ্য শুনে আমার দিকে চাইলেন সাহেব। আমি তার দিকে তাকিয়ে নিরীহ শাবকের মতো বললাম, আমার তো অবশ্যই ছিল না। তিনি কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কপালের চামড়া টানতে লাগলেন, তারপর হনহন করে বেরিয়ে গেলেন। তার চোখ মুখ ছিল ইস্পাতের মতো কঠিন। হয়তো বউয়ের কাছে কৃপা চাইতে পারলেও বউকে সবার সামনে ধমকানোর স্বভাব তার নেই, ফলে একটু স্বস্তি পেলাম। মা তার পেছন পেছন বের হলেন। তিনি ঘরের বাইরে চিৎকার করছেন, সেই চিৎকার আমার ঘর অব্দি আসছে। মা তাকে শান্ত করার প্রবল চেষ্টা চালালেন, ব্যর্থ চেষ্টা। এর মধ্যে একটা কথা খুব কানে বিঁধল। এই জন্যই আমি বাচ্চা মেয়ে বিয়ে করতে চাইনি। বলেছিলাম না, আমি বলেছিলাম যে আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না। শুনলে না কেন? যন্ত্রণা যত সব আমার ঘরেই জোটে। সাহেবের রুদ্র কণ্ঠ ঘর কাঁপছে, সেই সাথে আমার ছোট্ট মন। সাহেব আমাকে অপছন্দ করেন, বিষয়টা এতকাল শুধু আন্দাজ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। চোখ জ্বলছে আমার, অকারণে বুক ভার হয়ে গেল। মাত্র 13 দিনের বরের এমন বিরূপ মনোভাব সহ্য হলো না যেন। আমি বোধহয় আর 5টা মেয়ের মতোই বদরাগী হলেও স্বামীর উপেক্ষা সহ্য করার ক্ষমতা নেই। সাহেবের ভারী গলা এখনো কানে আসছে। মা তাকে বারবার বোঝাচ্ছে, আস্তে বল, বৌমা শুনবে। সাহেব তীব্র স্বরে বললেন, দুষ্ট কর্মা, তোমরা আমাকে বিয়ে দিয়ে হাত পা ছড়িয়ে আরামসে দিন কাটাচ্ছ, আর আমার ঘরে আরো একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছো। একটা বাচ্চা মেয়েকে এখন আমার মানুষ করতে হবে। সব কাজ ফেলে ছোট বউয়ের সামনে এসে বসে থাকবো আমি? একদিনই মেয়েকে দেখে রাখতে পারোনি তোমরা? আমি জিমিনকে পই পই করে বলেছিলাম, ভাবির কাজ ছাড়া হবে না। আমি কি শান্তি মতো কাজও করতে পারবো না? এই জন্যই তো বলেছিলাম বউকে বাপের বাড়ি দিয়ে আয়। জিমিন একা হাতে কত সামলাবে? আর বউয়েরও তো নিজের একটু সতর্ক থাকা উচিত ছিল। আমার বউয়ের যত্ন আমার বাড়িতে হবে না কেন? আমি যখন ছিলাম তখন তো সব ঠিকই হয়েছিল, এখন হবে না কেন? আর ওকে বলছো তুমি অসতর্ক? ওর বয়স কত? ছোট, তুমি জানতে না? পই পই করে বলেছিলাম এত ছোট মেয়ে এনো না। একটা 17 পেরিয়ে 18তে পা রাখা মেয়ে থেকে তুমি কি আশা করো? ও কি বুঝে সংসারের কিছু? না, ও আমাকে বুঝে। 18 বছরে আমার কোলে তুই ছিলি, বউ অত ছোট না। সবাই এক হয় না মা। তোমাদের দেখে শুনে তাহলে নিজেদের মতো সর্বগুণ সম্পন্ন নিয়ে আনা উচিত ছিল। তুমি একটা তেলা নিয়ে এসেছো, এখন যখন এনেই ফেলেছো, ফেলতে তো আর পারবে না। এখন শিখিয়ে পড়িয়ে নাও। কাদা থেকেই কলস হয়, সেটাকে বানাতে হয়। মা আর কথা খুঁজে পেলেন না। সাহেবের রোষের মুখে উত্তর খুঁজে পেলেন না বুঝি। সাহেব এবার শান্ত হয়ে গেলেন, খুব স্থিরস্বরে বললেন, আমি ক্লান্ত, আমি দায়িত্বের ভারে পিষে যাচ্ছি। সাহায্য না করতে পারো, দায় বাড়িও না, একটু কৃপা করো। তোমারই ছেলে। সাহেবের বলা একটা কথাও ভুল নয়। আমি অকর্মণ্য, তার সাথে হয়তো আমার সত্যিই যায় না। সাহেবের বয়স তখন 32, আমার থেকে 14 বছরের বড়। 14 বছর খাতা কলমে যতটা বেশি মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি। তার চিন্তাধারা কখনোই আমার চিন্তাধারার সাথে মেলেনি। সমস্যার সময় তিনি যতটা ধীর আর স্থির, আমি ততটাই অস্থির। আমার ছোট মস্তিষ্ক কখনোই তার গভীর চিন্তাধারাগুলো বুঝে উঠতে পারেনি। আমাদের মধ্যে আজীবন এই 14 বছরের বিশাল তফাৎটা থেকেই গেছে। এই কথাগুলো এখন শুনলে আমার ততটা খারাপ লাগতো না যতটা তখন লেগেছিল। সেই সময় আমার হৃদয় কাচের মতো ভেঙে গিয়েছিল। ইচ্ছে করছিল এই পোড়া পানি লাফাতে লাফাতে বাড়ি চলে যাই, থাকবো না এই লোকের কাছে। যার হৃদয় আমি নেই, তার ঘরে থাকার কি মানে? এই প্রথম আমি
ফুপিয়ে উঠলাম। নিঃশব্দে কান্নার কথা ভুলে গেলাম, সশব্দে হাউমাউ করে কাঁদলাম। হৃদয় অসহনীয় যন্ত্রণা আমার মস্তিষ্ক ঝাপসা করে তুলল। সাহেব যখন শান্ত হয়ে ঘরে ফিরলেন, আমাকে কাঁদতে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। হতভম্ব চোখে কিছু সময় তাকিয়ে রইলেন, বোঝার চেষ্টা করলেন। অতঃপর টাইটা খুলে শার্ট খুলতে খুলতে তেঁচা গলায় বললেন, কে বলেছিল ফড়িংয়ের মতো তিরিং বিরিং করতে? বলেছিলাম না শান্ত হয়ে থাকতে। আমার কথা শোনার প্রয়োজন নেই। আমি কে? নিজে তো শেখ হাসিনা, সব পারে, সব বোঝে। এখন কান্না হচ্ছে কেন শুনি? তার কথায় আমার হৃদয়ের জ্বালা আরো বাড়ল। মনে হলো আমার হৃদয়ে জ্বলন্ত আগুনে এক মগ ঘি ঢালা হয়েছে। চোখ জ্বালা করতে লাগলো। কাঁদতে কাঁদতে নাক টানা বন্ধ হয়ে গেছে। তবুও ধপ করে শান্ত গলায় জ্বলে উঠলাম যে আমি সাহেবের রাগী চোখের দিকে তাকাতেও ভয় পেতাম। হাত পা অসাড় হয়ে আসতো। সেই আমি বিদ্রুপ করে বলেই উঠলাম, আমি ব্যথায় কাঁদছি না। সবসময় শরীরের ব্যথায় মানুষ কাঁদে না, কিছু ব্যথা মনেরও হয়। আপনার মতো কিপাদারি হুতুমের সাথে যার বিয়ে হয়েছে, তাকে মনের ব্যথায় কাঁদতেই হবে। আমার কথা শুনে সাহেবের হাত থেমে গেল। সরু শীতল চোখে তাকালেন তিনি আমার দিকে। তার চোখের দৃষ্টিতে আমার এত সময় চুপসে বাতাস হয়ে যাবার কথা, অথচ আমি তার চোখে চোখ রেখে বসে রইলাম। অতটা সাহস কই পেলাম কে জানে। তিনি সাতটা মাটিতে আছাড় দিয়ে হিমশীতল কণ্ঠে বললেন, আমার সাথে বিয়ে হয়ে বুঝি কাঁদতে হচ্ছে? তা আমি কি কোনো দায়িত্ব পালনে ফাঁকিবাজি করেছি, নাকি অবহেলা করেছি? অফিস কামাই দিয়ে বাচ্চা পালছি, কই আমি তো অভিযোগ করিনি। তা কে মাথার দিব্যি দিয়েছে আমি বলেছি আমাকে পালুন? আমাকে মার বাড়ি পাঠালেই হতো, নিজেও বাঁচতেন আমিও বাঁচতাম। এবার সাহেব ধমকে উঠলেন, কি প্রতাপী হুঙ্কার! আমার অন্তরাত্মা কেঁপে উঠলো সেই এক ধমকে। এই লাই দিয়েছি বলে বিয়ের পর থেকে মাথায় উঠে নৃত্য করা হচ্ছে যত সব। কোনো বাপের বাড়ি যাওয়া হবে না। একবার আমার হাতে ধরা দিয়েছো মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। বাপের বাড়ি যদি যাওয়ার হয় তো ঘুরতে যাবে, তাও আমার সাথে, নয়তো একেবারে পুটলি বেঁধে পাঠিয়ে দেবো। যত সব যন্ত্রণা! আর একবার যেন বাপের বাড়ি যাওয়ার কথা না শুনি। আমি যাব, আমার বাবার বাড়ি যাব। আপনি একটা খবিস, আপনার সাথে থাকবোই না, শুধু বকেন আপনি। এটা আমার বাড়ি না, আমার বাড়ি আমি যাব বলে হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। আমার তীব্র বিষাদের জোয়ারে একটুও নড়ল না সাহেব। তিনি কিছু সময় চেয়ে রইলেন, তারপর একটি পাঞ্জাবি গায়ে গলিয়ে বেরিয়ে পড়লেন। সেই যে বড় বড় পায়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন আর ফিরলেন রাত 10টার পর। রাতে খেলেনও না, না আমার সাথে কথা বললেন। রাতে ঘুমানোর সময় আমাকে কোলে তুলে বাথরুম করালেন, ওষুধ খুলে পিরিজে করে দিলেন, কিন্তু কথা বললেন না। ঘুমানোর সময় আমার দিকে পিট করে শুয়ে পড়লেন। আমার এত কান্না পেল, তার ভারী রাগী কণ্ঠ শুনে যেন আমার অভ্যাস হয়ে গেছে। তার নীরবতা তার ধমকের থেকে তিক্ত লাগলো। অকারণে আমি ছটফট করতে লাগলাম। তার উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে থাকলাম অনেকটা সময়। একটাবার সে টিপাও চাইলো না, ইচ্ছে করলো না বলতে, আপনি বকুন তাও ভালো, কিন্তু এভাবে নিশ্চুপ থাকবেন না। আপনার ধমক আপনার নীরবতার থেকে বেশ মিষ্টি। আপনাকে কৃপা করতে পারা যে কতটা যন্ত্রণাদায়ক আপনি নিজেও জানেন না। সাহেবের রাগ করতে সময় লাগলো। আমার পা সারতে আরো সপ্তাহখানেক লাগলো। এই সপ্তাহখানেক সময় হাফ ডে করে চলে আসতেন সাহেব। জিমিন আপু অত্যাধিক সতর্ক হয়ে গেলেন আমার প্রতি। সাহেব বাসায় সবার সাথে ধমকাধমকি করলেও তিনি আমার উপর ধমকাধমকি করলেন না। আমি এই কয়েকদিন আরো অধৈর্য হয়ে উঠলাম। কাটার খোঁচা খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি আর না পেরে এক রাতে তার হাত টেনে ধরলাম। আমার হাত টেনে ধরা দেখে সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন, হালকা গলায় শুধালেন, কি আপনি আমার উপরে রেগে আছেন? তিনি উত্তর দিলেন না, শান্ত চোখে তাকিয়ে রইলেন। হাতটা ছাড়াতেই যাবে আমি আরো শক্ত করে ধরে বসলাম। লজ্জা শরম সব গিলে বসলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, সেদিনের জন্য মাফ করে দিন, আমার ভুল হয়েছে। সেদিন ওভাবে বলা উচিত হয়নি। মা বিয়ের আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করবি না, মনে রাখবি সে তোর অভিভাবক। তিনি আমার দিকে আগের মতো তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন। একটা ফোঁস নিঃশ্বাস ফেলে নিরুৎসাহিত কণ্ঠে বলে, ভুল বুঝলে ভালো, অবশ্য ভুল তো আমারও। লাই দিয়ে বাদরকে মাথায় তুললে তো সে লাফাবেই। ব্যাস আবার আগের ফর্মে। ক্ষমা চাইতে দেরি নেই। লোকটা তাচ্ছিল্য ভরা গুলির বেগে চলে এলো। সে নাকি আমাকে লাই দেয়, এও বিশ্বাসযোগ্য? তবু আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি
আমার পাশে বসলেন। তিনি গম্ভীর্য অটুট রেখে বললেন, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার হিড়িক আমার অপছন্দ। এই বাড়ি পছন্দ না হলেও এই বাড়িকে আপন করতে হবে। বাপের বাড়ি যাওয়া হবে কালে ভাদ্রে। পা পুড়েছে, জ্বর হয়েছে বলে বাপের বাড়ি যাব, এই কথা আমার সহ্য হয় না। কৃপা করে কথাগুলো মনে রাখলে ভালো হয়। তিনি উঠতেই যাবেন, আমি অসহায়ের মতো শুধালাম, আমার সাথে ভাব বাচ্চে কেন কথা বলেন? আমার নাম তে, আমাকে তে বলে ডাকলে কি হয় আপনার? তিনি প্রশ্নটি শোনার জন্য প্রস্তুত ছিলেন না। সূক্ষ্ম চোখে আমার মুখ বরাবর তাকিয়ে রইলেন কিছু সময়, অতঃপর কঠিন গলায় ঘোষণা দিলেন, পারবো না। যেই না আমার চেহারা, নাম রেখেছে পেয়ারা। আমি তার দিকে একরাশ হতাশ নিয়ে তাকিয়ে রইলাম। তিনি আমার চোখ নিজ হাত দিয়ে ঢেকে দিয়ে বললেন, আমি আমার দিকে এভাবে তাকাতে নিষেধ করেছি না? যন্ত্রণা যত সব। পা ঠিক হবার পর থেকে আমার জীবনের গতি বদলে গেল। প্রতিদিন ফজরের সময় উঠে নামাজ পড়ি। সাহেব নামাজ পড়ে এসে চা খান, আমি নিজে হাতে সেই চা বানাই। সাহেবের কড়া আদেশ, এবার পা পড়লে হাসপাতালে রেখে আসবে। ফলে সতর্ক হলাম 10 গুণ। তিনি অফিসে চলে গেলে বাড়িতে আমি আর মা। জিমিনাপুর পরীক্ষা শুরু হয়েছে। যেহেতু তার আয় সঙ্গে সাথে টোটো কোম্পানির কাজ আবার শুরু করেছে। এর মধ্যে একদিন জিমিনাপুর জন্য একটি বড় ঘরের সম্বন্ধ এলো। ছেলে বিসিএস ক্যাডার। জিমিনাপুর থেকে বয়সটা একটু বেশি। আমার আর সাহেবের মতো তাদের বয়সের পার্থক্য না হলেও খুব কমও না। একটু ভুঁড়ি আছে, মাথায় একেবারে চুল নেই। জিমিনাপুর পাশে খুব একটা মানায়ও না, তবুও মা খুব আগ্রহী। সম্বন্ধটা আমার খালা শাশুড়ি এনেছে। তার ভাষ্যমতে এমন ছেলে চিরুনির তল্লাশিতেও পাওয়া যাবে না। তাদের কোনো চাহিদা নেই। জিমিনাপুকে দেখে পাগল হয়ে গেছে। সোনায় মুড়িয়ে নেবেন তারা, আরো কত কি। আমি ছবি দেখে জিমিনাপুকে শুধালাম, তোমার পছন্দ হয়েছে আপু? জিমিনাপুর মুখ মলিন করে বললেন, আমার কি পছন্দ ভাবি, মা ভাইয়ে যা বলবে। আমার মনে হয় জিমিনাপুর এই সম্বন্ধে খুশি না, যদিও আমার আন্দাজ পরে ঠিকই হয়েছিল। তবু আমি ছোট হিসেবে বড়দের মধ্যে কথা বললাম না। মা যখন সাহেবকে উৎসাহের স্বরে জানালেন, সাহেব গম্ভীর স্বরে বললেন, তা হবে না। জিমিনের পড়াশোনা শেষ না হলে আমি বিয়ে দেব না। জিমিনের এখন 22 বছর বয়স, তো আমি বিয়ে দেব না। ছেলে জিমিনকে হীরায় মুড়ালেও দেব না, মার্সিডিজে এলেও দেব না। পড়াশোনা শেষ হোক, তারপরে ভাববো। ততদিন কি আইবুড়ো থাকবে? বয়স বেশি হলে পরে বিয়ে হবে, না হলে আমার কাছেই থাকবে। আমার তো ওর খরচা বইতে সমস্যা নেই। তাহলে আমার বাড়িতেই থাকবে আমার বোন। জানকু, তুই জোর করিস না, বুঝিস না কেন বাবা? মেয়ে মানুষ তো, বয়স 22 মাসের মতো। তোর বিয়ে আমি 32-এ দিয়েছি, কিন্তু জিমিনকে ওই বয়সে বিয়ে দিতে পারবো না। খুব উদ্ধার করেছো, এনেছো তো একটি গেন্দা, ওই যে পানি ঢালতে যে পা পুড়ায়। আমার শেষ কথা, জিমিনের বিয়ে হবে না। সবাই আমার মতো না যে বিয়ের পরেও বউকে পড়ালেখা করাবে। কথাটি শুনতেই আমার এবং মার পিলে চমকে উঠলো। আমার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো। মায়ের মুখটা খানিকটা বেজার হলো। তিনি অসন্তোষ গলায় বললেন, বউ মারার পরে কি হবে? অশিক্ষিত থাকবে নাকি? আমি মাস্টার্স ফার্স্ট ক্লাস, আর আমার বউ ইন্টার ফেল। বাচ্চা কাচ্চা তো 5 পাসও করতে পারবে না। মা পালো, বোন পালো, ভাই পালো, বউ পালো, এরপর বাচ্চা কাচ্চাকেও আমার পালতে হবে। তা হবে না। আমি আর দায়িত্ব নিচ্ছি না। অন্তত কলেজের গন্ডি পার হোক। ঘিলু না থাকলে হেসেল টানবে। হেসেল তো আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। মা মিনমিন করে বললেন, বউ কলেজে গেলে জিমিনের উপরে কত চাপ পড়ে যাবে। ভাবি ননদে মিলেমিশে কাজগুলো করতো, আর আমিও তো তাহলে বাসায় একা থাকবো। সাহেব খুব দায়সারা ভাবে বললেন, রবি খালা তো আছেই বাসায়, ওই সময়টা না হয় তোমাকে সঙ্গ দেবে। আর কলেজে যে প্রতিদিন যেতে হয় না, সেটা তুমিও জানো। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না মা। বলেই সাহেব বড় বড় পা ফেলে ঘরে গেলেন। মা অসন্তুষ্ট মুখে বসে রইলেন। আমি সাহেবের পিছু পিছু ঘরে এলাম। আমাকে এক কোণায় শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে সাহেব আর চোখে চাইলেন। বিছানায় বসে চুল টানতে টানতে বললেন, কি? ধন্যবাদ, খুব মৃদু স্বরে বললাম। সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় বললেন, টাকা আমার গাছে ধরে না। পড়াশোনা করাচ্ছি, রেজাল্ট যেন খারাপ না হয়। আর পড়াশোনা করছি বলে ফড়িংয়ের মতো উড়বে এমনটা যেন না হয়। সংসারে বাতাস লাগানো যাবে না। আমি কোনো অভিযোগ চাই না। নিজের ঘর আজীবন জিমিন বা মা সামলাবে না, তাই অনীহা যেন আমি না দেখি। কলেজে আমি দিয়ে আসবো, আসার সময় একটা রিক্সা ঠিক করে দেব, সে দিয়ে যাবে। কলেজের বাহানায় অন্য জায়গায় ঘোরাঘুরি যেন ছুকছুকানি না থাকে। কথাগুলো কানে গেছে পেয়ারা? পেয়ারা? তিনি আমাকে পেয়ারা বলে ডাকলেন। আমি হতবাক
হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে তিনি ভুরু নাচিয়ে শুধালেন, কি? আমার নাম তে। কিপা করে কপালে খোদাই করে রাখলে ভালো হয়, তাহলে যদি আত্মস্থ হয়। তার টিটকারির কথা শুনে আমার রাগ হলো ঠিক, কিন্তু আমি পড়াশোনা করতে পারবো সেই খুশিতে রাগটা হাওয়ায় উড়ে গেল। আমার সাহেব রাগী বটে, তার জবান হারপিকের মতো তিক্ত, কিন্তু সে মানুষটা একেবারে খারাপ না। সে গোলাপের মতো সুগন্ধ ছড়াবে, আবার বেদনাও দেবে। বই খাতা সব বাবার বাসায়, বিয়ের পর আনা হয়নি, নতুন করে কেনার মানেই হয় না। বাবাকে বললে সে এসে সব দিয়ে যাবে, কিন্তু আমি বাবাকে বললাম না। ফোন দিয়ে আটলাম বাবার বাড়ি যাব। শুক্রবার সাহেবের ছুটি, শুক্রবার যদি যাই তবে সাহেবও যেতে পারবে। তিনি যে আমাকে একা একা যেতে দেবেন না তা আমার জানা কথা। মানুষ দেখলেই বলবে স্বামী বুঝি আমাকে চোখে হারায়, তাই কাটছাড়া করেন না। কিন্তু তার ডাহা মিথ্যে কথা। কিপাদারি হুতুম আমার উপরে ছুরি ঘোরানোর সুযোগ হারাতে চায় না বলেই এত কড়াকড়ি। তাই তাকে নিয়ে বাপের বাড়ি যেতে হবে। আমি আগের রাতে তার সামনে দাঁড়িয়ে আছি, তিনি বিছানা গোছাচ্ছেন। আমাকে শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে দেখে তিনি সরু চোখে তাকালেন, ভুরু নাচিয়ে শুধালেন, কি চাই? কালকে আপনার ছুটি, একটু বাবার বাসায় নিয়ে যাবেন। কপালে ভাঁজ পড়লো সাথে সাথে। কিছু বলতে যাবে আমি সাথে সাথে বলে উঠলাম, আমার বই খাতা সব ওইখানে, নতুন করে কিনে টাকা কেন খরচা করবেন? এর থেকে বরং বাবার বাসা থেকে নিয়ে আসি, আপনার সাথেই যাব, আবার আপনার সাথেই চলে আসবো। একদম জিদ করব না থাকার জন্য, চলুন না। তিনি কিছু সময় শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে ঠিক কি বলে ঝাড়ি দেবেন বুঝে উঠতে পারলেন না বোধহয়। এরপর মুখ কুঁচকে বললেন, ধান্দাবাজ। অবশেষে বিয়ের 1 মাস পর আমি বাপের বাড়ি গেলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, অশ্রু পড়ছে তার চোখ থেকে। বাবা সেভাবেই তার আনন্দ ব্যক্ত করতে পারলেন না ঠিকই, কিন্তু তিনি অস্থির হয়ে উঠলেন আমাদের আপ্যায়নে। মা আমার পছন্দের রান্না করলেন। আমাদের পরিকল্পনা ছিল বিকেলেই ফেরত আসা, কিন্তু মা বাবার জোরাজোরিতে আমাদের সেদিন থেকে যেতে হলো। সাহেব মা বাবাকে ঝাড়ি দিতে পারলেন না। আমার মা তার সামনেই আমাকে মুখে তুলে খাইয়ে দিলেন। কতদিন পর মায়ের হাতে খেলাম। এতদিন খেলেও আমার মনে হলো আজকে খাওয়ার তৃপ্তি হয়েছে। খাওয়া দাওয়া শেষে সাহেব গেলেন আমার ঘরে। ছোট্ট সাজানো মেলি ঘর, খাটটাও ছোট। তিনি দেয়ালে আমার আঁকা ছবিগুলো দেখছিলেন। মা একটু পর পর আমাকে পাঠাচ্ছিলেন যেন জিজ্ঞাসা করি কি লাগবে। প্রথমবার তিনি কঠিন স্বরে বললেন, কিচ্ছু না। দ্বিতীয়বার চা চাইলেন। তৃতীয়বার কাপড়। শার্ট প্যান্ট পরে তার অসহ্য লাগছে, তাই বাবার লুঙ্গি দিলাম তাকে। তিনি লুঙ্গি পরেন না, ফলে বড্ড বিরক্ত হলেন। রাগী স্বরে বললেন, চাল কি আমি বুঝি না? থাকার ইচ্ছেই যখন ছিল আমাকে বললেই হতো। রাতে মা এলাহি কাণ্ড করলেন। সাহেব অবশ্য বাজার করে এনেছিলেন। বাবা খুব লজ্জিত স্বরে বললেন, এত বাজারের কি দরকার ছিল? তিনি নিরুত্তাপ স্বরে বললেন, এটা তো আমার কর্তব্য। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ঢুকলাম মায়ের ঘরে। অনেকক্ষণ মায়ের কোলে মাথা রেখেছিলাম। মা আমার মাথায় বিলি কেটে দিলেন, চুলে তেল দিয়ে দিলেন, মাথায় বেনি করে দিলেন। সাহেব ছিলেন আমার ঘরে। আমাকে না দেখে তিনি হাত দিলেন, পেয়ারা পেয়ারা। মা কথাটি বুঝলেন না। তিনি ভাবলেন তার জামাই মনে হয় পেয়ারা খেতে চায়। তিনি ইতস্ততভাবে বললেন, এই রাতে পেয়ারা কই পাই? আমার লজ্জায় মিশে যেতে ইচ্ছে হলো। এই বুড়ো লোক আমার মান সম্মান রাখবে না। মা পাশের বাড়ি থেকে পেয়ারা পাড়িয়ে কেটে মেখে আমার হাতে পাঠিয়ে দিলেন। আমি তার সামনে পেয়ারা মাখা নিয়ে বললাম, নিন খান। তিনি কপাল কুঁচকে তাকালেন, এটা কি পেয়ারা? একটু আগেই চাইছিলেন না, মা পাঠিয়েছে। তিনি কঠিন চোখে আমার দিকে তাকালেন। আমি খুব একটা পাত্তা দিলাম না। এটা আমার বাড়ি, ওনাকে পাত্তা দিব কেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি ঘুমাবো। ঘুমান, কিপা করে আসলে ভালো হতো। আমাকে লাগবে কেন? আমি কি এখন আপনাকে ঘুম পাড়িয়ে দেব? বাপের বাড়ির জোরেই যেন আমার মুখে খই ফুটলো। তিনি কঠিন চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টিতে হতাশ হয়ে বললাম, দাঁড়ান, মাকে বলে আসি। তিনি বাধ্য হয়ে বাবার লুঙ্গি পরলেন। বাবার পাঞ্জাবি তার গায়ে লাগে না বলে সেটা পরতে পারলেন না, উদম গায়ে শুয়ে পড়লেন। আমি লাইট বন্ধ করে তার পাশে শুলাম। খাট ছোট বলে আমাদের মধ্যকার দূরত্ব ছিল না বললেই চলে। আমার গায়ে তার উদম শরীরে স্পর্শ লাগছে। জানলা দিয়ে চাঁদের মিহি আলো ঘরে আসছে, সেই সাথে শীতল বাতাসে
পর্দা উঠছে। বৃষ্টি হবে বলে মেঘের গর্জন একটু পরপর শুনতে পাচ্ছি। ঝড় হবে হয়তো। সাহেব এপাশ ওপাশ করতে করতে আমার দিকে মুখ ফিরে চাইলে। তার ঘুম আসছে না। খাট ছোট হবার জন্য আমারও ঘুম আসছে না। একটু ঠিক করে শুতে গেলেই সাহেবের শরীরের সাথে মিশে যাচ্ছিলাম। সাহেব আমার দিকে চেয়ে আছে, কাটা কাটা চোখে নয়, বরং বড্ড গভীর চাউনি। এমন সময় আকাশ কাঁপিয়ে বিকট বজ্রপাত হলো। আমি কেঁপে উঠলাম। তাল সামলাতে না পেরে আমি খাট থেকে পড়ে যাবার মতো অবস্থা হলো। সাহেব এক হাতে আমাকে টেনে বুকের মধ্যে নিলেন, এক হাত ঘাড়ের পেছনে ডুবিয়ে নাকে একটি কামড় বসালেন। আমার বুকটা ধকধক করছে। তিনি খুব ধীর কণ্ঠে শুধালেন, এখন তো পায়ে ব্যান্ডেজ নেই, একটু কৃপা করা যায়? সেই রাতে আমি তাকে কৃপা করলেও তারপর থেকে কোনো রাতেই সে আমাকে কৃপা করেনি। How you don't know how to keep your business clean? Mommy, I'm out and it's getting hot. And the money's hot. Doing something unholy. Kiss up back, bossy. সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো গল্পে। ততদিন সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।